কুইনোলন্স কুইনোলন্স এই অ্যান্টিবায়োটিক নিয়ে আমরা আলোচনা করব। তো কুইনোলন্স বলতে আমরা ব্রড স্পেকট্রাম অনেক ভালো কাজ করবে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভের বিরুদ্ধে। এটা এই জন্য একটু ব্রড স্পেকট্রাম বলতেছি, মানে দুই ধরনের ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ, দুইটার ক্ষেত্রেই ভালো কাজ করবে। আচ্ছা, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কাকে বলে এটা কি তোমরা জানো? তোমরা যেহেতু থার্ড ইয়ারে, রাইট? তাহলে তোমাদের জন্য পজিটিভ নেগেটিভ এগুলো বোঝা একটু ডিফিকাল্ট হইতে পারে, কারণ মাইক্রোবায়োলজি তো পড়ে আসো নাই। মনে রাখবা আমরা হচ্ছে কিছু ডাই বা রং ইউজ করি। তো যদি রংটা, ধরো আমি একটা রং ইউজ করলাম এবং এই রংটা, এই ব্যাকটেরিয়াটা এই রং দ্বারা স্টেন্ড হইলো বা কালার্ড হইলো, তাহলে সেটা হচ্ছে গ্রাম পজিটিভ। মানে স্পেশালি ধরো ব্লু কালার বা এরকম টাইপের কালার থাকে, ওইটাতে স্টেইন হয়। বাট এই গ্রাম নেগেটিভ যেটা, এটা হচ্ছে স্টেইন হয় না, এরা একটু কাইন্ড অফ পিঙ্কিশ রেডিশ বা এই টাইপের থেকে যায়। এরকম একটা কাহিনী আছে, হ্যাঁ। তাহলে রংটা যারা নেয় ওটা হচ্ছে গ্রাম পজিটিভ, আর যারা নেয় না ওরা গ্রাম নেগেটিভ। এরকম একটা বিষয় আছে, বুঝছো? ঠিক আছে, এরপর আসো যে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুই ধরনের অর্গানিজম বিরুদ্ধে কাজ করতে পারে, তাই এরা ব্রড স্পেকট্রাম। এবং এরা ব্যাকটেরিওসিডাল একটা ড্রাগস, ব্যাকটেরিয়াকে পুরো কিল করে দেয়। কিভাবে কিল করে? এরা ডিএনএ সিনথেসিসকে ইনহাবিট করে কাজ করে। ডিএনএ সিনথেসিসকে ইনহাবিট করে কাজ করবে। যেমন সালফোনামাইড যে ড্রাগ ছিল, ওইটা কিন্তু ব্যাকটেরিওস্ট্যাটিক ছিল, এটা কিন্তু ব্যাকটেরিওসিডাল। এবং ডিএনএ সিনথেসিসকে ইনহাবিট করে দিয়ে কাজ করবে মেইনলি ইউটিআইতে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে, তারপরে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইনফেকশনে, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে, বোন জয়েন্টের ইনফেকশনে, এবং কিছু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন আমরা খুব কমনলি কুইনোলন্স ড্রাগগুলো ইউজ করি। এবং এই নিউয়ার জেনারেশনের যে কুইনোলন্স, এগুলোকে আমরা ফ্লুরোকুইনোলন্স বলে থাকি। ফ্লুরোকুইনোলন্স, হ্যাঁ। আগের জেনারেশন, একেবারে প্রথম দিকের জেনারেশনকে ন্যালিডেক্সিক অ্যাসিড বলা হইতো, বাট এখন ফ্লুরোকুইনোলন্স বলা হয়। আমি একটু মেকানিজম অফ অ্যাকশনটা শুরুতে বলে যাই সহজ করার জন্য। যে দেখো, নর্মালি ব্যাকটেরিয়ার যে ডিএনএ থাকে, এই ডিএনএটা কয়েলিং, মানে সুপার কয়েলিং যাতে না হয়, বুঝতে পারছো? মানে এই যে ব্যাকটেরিয়াগুলোর বিরুদ্ধে এরা কাজ করবে, সেইগুলা সুপার কয়েলিং বা প্যাঁচায় ট্যাঁচায় গেছে, কয়েলিং করে গেছে। সো ওই জিনিসটাকে প্রিভেন্ট করতে একটা এনজাইম কাজ করে, সেটাকে আমরা বলি ডিএনএ গাইরেস। সরি, ডিএনএ গাইরেস গাইরেস বা জাইরেস। তো এই যে ডিএনএ গাইরেস, এই এনজাইমটা এই কাজটা করে। এটাকে আমরা টোপো আইসোমারেস 2 বলে থাকি। তো এই টোপো আইসোমারেস 2 বা ডিএনএ গাইরেস এনজাইমটা কি কাজ করে? যাতে কয়েলিং না হয়, সুপার কয়েলিংকে প্রিভেন্ট করে, প্রিভেন্ট ডিএনএ সুপার কয়েলিং। ফলে ডিএনএ সুন্দর করে রেপ্লিকেশন হয় এবং ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশনও ঠিকঠাক করে হইতে পারে। এটা হচ্ছে নর্মাল মেকানিজম। ফ্লুরোকুইনোলন্স ড্রাগগুলো যে কাজটা করে, স্পেশালি ধরো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই ডিএনএ গাইরেস বা টোপোআইসোমারেস 2 এনজাইমটি সুপার কয়েলিংকে প্রিভেন্ট করতো। বাট ওই ডিএনএ গাইরেস যে এনজাইমটা আছে, ওই ডিএনএ গাইরেস এনজাইমটাকে ইনহেবিট করে দেয়, ঠিক আছে? তো ডিএনএ গাইরেস এনজাইমকে যখন ইনহেবিট করে দিবে বা টোপোআইসোমারেস 2 কে ইনহেবিট করে দিবে, তখন আর সুপার কয়েলিংকে প্রিভেন্ট করতে পারবে না। আর যদি প্রিভেন্ট না করতে পারে, তাহলে কি হবে বলো তো? প্রিভেন্ট না করতে পারলে ডিএনএ আনওয়াইন্ড হইতে পারে না, বা সুপার কয়েলডি থেকে যায়, আনওয়াইন্ড হইতে পারে না, প্যাচটা খুলতে পারে না, এবং এর ফলে ডিএনএ রেপ্লিকেশন স্টপ হয়ে যায়। ফলে ডিএনএ যে খন্ড 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 সেগুলো অ্যাকুমুলেট করে আলটিমেটলি ব্যাকটেরিয়া ডেথ হয়ে যায়, ব্যাকটেরিয়া সার্ভাইভ করতে পারে না, ডিএনএ সিনথেসিসের প্রসেসটা ঠিক করে হইতে পারতেছে না, এবং এরা ব্যাকটেরিয়া ডেথ করে ফেলে, ব্যাকটেরিয়াল ড্রাগ হিসেবে কাজ করে। আর আরেকটা কথা মনে রাখবা যে টোপো আইসোমারেস 2 তো বললাম ডিএনএ গাইরেস, যেটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মেইনলি, আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে টোপো আইসোমারেস 4 এই এনজাইমটাকে মেইনলি ইনহ্যাবিট করে কাজ করে আমাদের ফ্লুরোকুইনোলন্স ড্রাগগুলা। সো টোপোআইসোমারেস গ্রাম পজিটিভের ক্ষেত্রে এই টোপোআইসোমারেস 4 ড্রাগ এনজাইমটা হচ্ছে ওই টোপোআইসোমারেস 2 এর কাজটা করে থাকে। সো গ্রাম নেগেটিভের ক্ষেত্রে কোনটা, পজিটিভের ক্ষেত্রে কোনটা, সেটা তোমার একটু জানা লাগবে। এবং আমরা যখন ক্লাসিফাই করবো, আমরা ফার্স্ট জেনারেশনের মধ্যে ন্যালিডেক্সিক অ্যাসিড এটাকে ফেলি, সেকেন্ড জেনারেশনের সিপ্রোফ্লক্সাসিন, খুব কমনলি এই নামটা তোমরা শুনে থাকো, তারপরে অফ্লোক্সাসিন, তারপরে নরফ্লোক্সাসিন। এগুলা গ্রাম নেগেটিভের বিরুদ্ধে ভালো কাজ করে, গ্রাম নেগেটিভের বিরুদ্ধে ভালো কাজ করবে। আর থার্ড জেনারেশনে আছে লিভোফ্লোক্সাসিন, এটা হচ্ছে গ্রাম পজিটিভে ভালো কাজ করে। তার মানে এই ড্রাগের একটা প্রপার্টি তুমি লক্ষ্য করছো, যেটা গ্রাম নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে, মানে জেনারেশন যত বাড়তেছে গ্রাম নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে। বাট গ্রাম পজিটিভের দিকে যাচ্ছে, এটা কিন্তু গ্রাম নেগেটিভের বিরুদ্ধে কাজ করতে পারবে না এমন না, গ্রাম নেগেটিভের বিরুদ্ধেও কাজ করতে পারবে।
বাট গ্রাম যত উপরে যাবে তত বেশি গ্রাম পজিটিভের প্রতি বেশি ভালো কাজ করতে পারবে। এটা একটু জাস্ট মাথায় রাখবা। এরকম একটা এটার একটা উল্টা রূপ আমরা পাবো যখন আমরা সেফালোস্পোরিনে যাব। সেফালোস্পোরিন ড্রাগগুলার বৈশিষ্ট্য দেখবো, তখন সেটা কিন্তু একটু উল্টা হবে। তো থার্ড জেনারেশনে আমরা লেভোফ্লক্সাসিন বললাম, ফোর্থ জেনারেশনে মক্সিফ্লক্সাসিন এবং জেমিফ্লক্সাসিন এই ড্রাগগুলো পড়ে। যদিও ওল্ডার গাইডলাইন অনুযায়ী থার্ড জেনারেশনের মধ্যেই এই ড্রাগগুলোকে ফেলে। যেমন সেকেন্ড জেনারেশনে তো সিপ্রোফ্লক্সাসিন, লমিফ্লক্সাসিন, লেভোফ্লক্সাসিন এগুলাকে ফেলছে। আর থার্ড জেনারেশনের মধ্যে গ্যাটি, জেমি, ফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন এই ড্রাগগুলো মেইনলি আছে। তাহলে এভাবে আমরা ক্লাসিফাই করব। আমাদের ক্লাসের আমাদের কলেজের টিচার্সরা যেভাবে জেনারেশনগুলো পড়াবে সেভাবে আমরা ফলো করব। বাট আমরা জেনে রাখতে পারি যে সব থেকে ফার্স্ট জেনারেশন যেটা, এটার মধ্যে হচ্ছে ন্যালিডেক্সিক অ্যাসিডটাকে ফেলতে পারি, এটা ওল্ডার জেনারেশন। তারপরে এটা যদি আমরা সেকেন্ড ধরি, এটা যদি আমরা থার্ড ধরি, আর এটা যদি ফোর্থ ধরি, তাহলে বিষয়টা হচ্ছে দাঁড়ায় যে আমরা নরফ্লক্সাসিন ফার্স্ট মানে সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশনে সিপ্রোফ্লক্সাসিন, লোমিফ্লক্সাসিন, লেভোফ্লক্সাসিন, অফ্লক্সাসিন, আর ফোর্থ জেনারেশনে যে গ্যাটি, গেমি আর মক্সি। এখানে একটা কথা আছে, আমাদের যদি ফ্লুরোকুইনোলন্স বলে যে ফ্লুরোকুইনোলন্স গুলাকে ক্লাসিফাই করো, তাইলে কিন্তু এভাবে আমরা ক্লাসিফাই করবো। বাট যদি বলে যে অ্যাজ এ হোল যে কুইনোলন্সকে ক্লাসিফাই করো, তাইলে আমি বলবো যে আচ্ছা ওল্ডার জেনারেশনের মধ্যে ন্যালিডেক্সিক আছে, তারপরে আমরা এভাবে ফ্লুরোকুইনোলন্সকে আলাদা করে জেনারেশন করতে পারি। এর পাশে দেখ ন্যালিডেক্সিক অ্যাসিড, এটা কোথায় ইউজ করা হয়? এখন তো হয় না, বাট আগে ইউটিআই, তারপরে ডায়রিয়া, এই সকল জায়গায় ইউজ করা হইতো। কুইনোলন্সের মেকানিজম অফ অ্যাকশন আমরা দেখছি। আর ফ্লুরোকুইনোলন্সের মেকানিজম অফ অ্যাকশনটা এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। আমার কোর্সে যারা আছে তাদেরকে তো পিডিএফটা প্রোভাইড অ্যাজ ইউজুয়াল করে দিব। আর কুইনোলন্স কোথায় কোথায় ইউজ করতে হবে সেটা এখানে আছে। এরা অনেক অর্গানিজমের বিরুদ্ধেই আসলে রোল প্লে করতে পারে। আমরা কমপ্লিকেটেড ইউটিআই না শুধু, ইউটিআইয়ের মধ্যে যেটা ডেঞ্জারাস ধরো হয়ে গেছে, কমপ্লিকেটেড হয়ে গেছে, সেক্ষেত্রে ইউজ করতে পারি আমরা। ইউটিআই যে কমপ্লিকেশন থাকে, আপার ইউটিআই হয়ে যায়, পাইলোনেফ্রাইটিস করে, পাইলোনেফ্রাইটিস আমরা এটা ইউজ করতে পারি। আর তা বাদে টাইফয়েড ফিভারেও খুব কমনলি ইউজ করা যাইতে পারে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইন্ডিকেশন। অ্যাজিথ্রোমাইসিন ড্রাগটা, স্পেশালি অ্যাজিথ্রোমাইসিন, সিপ্রোফ্লক্সাসিন এগুলো ইউজ করা যেতে পারে। এটা অ্যাজিথ্রোমাইসিন ড্রাগটা তো হচ্ছে কুইনোলন্সের মধ্যে পড়ে না, হ্যাঁ, বাট সিপ্রোফ্লক্সাসিন যে ড্রাগটা সেটা কিন্তু খুব কমনলি এখানে আমরা ইউজ করতে পারি। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা যে অ্যাজিথ্রোমাইসিন তো ম্যাক্রোলিডসে আমরা পড়বো। আচ্ছা, আর সিপ্রোফ্লক্সাসিন ড্রাগটা এখানে আমরা ইউজ করতে পারি, তবে প্রেগনেন্সিতে ইউজ করা যাবে না। প্রেগনেন্সি উইথ ইনটেক ফিভারে কিন্তু আমরা ইউজ করতে পারবো না। গনোরিয়া, নিসেরিয়া গনোরি দ্বারা যেটা হয় সেখানে আমরা ইউজ করতে পারবো। উন্ড ইনফেকশন ইউজ করতে পারবো, অ্যানথ্রাক্স ইউজ করতে পারবো, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ ফিমেলদের যেটা হয় সেটাতে আমরা ইউজ করতে পারবো। তারপরে সফট টিস্যু, বোনস, জয়েন্টস ইনফেকশন, অস্টিওমাইলাইটিস সে সকল ক্ষেত্রে ইউজ করা যায়। বা মনে রাখবা এই সকল বোনসের ইনফেকশনে আমাদের 4 থেকে 6 সপ্তাহ বা তার থেকে বেশি ডিউরেশন ধরে অ্যান্টিবায়োটিক্স মানে দেওয়া লাগে, অনেক লং ডিউরেশন ধরে। প্রোস্টাটাইটিসে ইউজ করা যায়, ব্যাকটেরিয়াল ডায়রিয়া বা ব্যাসিলারি ডিসেন্টি, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আমরা এই ড্রাগগুলো ইউজ করতে পারবো। তার মানে অনেক জায়গায় আমরা ইউজ করতে পারতেছি। এখানে এক্সেপশনালি অ্যানথ্রাক্স, পিএইডি, উন্ড ইনফেকশন, গনোরিয়া এগুলা তো মনে রাখবা। মেইনলি তো অ্যান্ট্রিক ফিভারটা শুরুর দিকে মনে রাখবা। এবং যারা কোনিক কেরিয়ার স্টেটে থাকে গনোরিয়ার, মানে গনোরিয়া না, অ্যান্ট্রিক ফিভারের অনেকদিন ধরে অ্যান্ট্রিক ফিভার ক্যারি করে রাখছে, যদি তার ম্যানিফেস্টেশন তেমন একটা নাই, এবং আমরা জানি এদের কি কোলিসিস্টাইটিস হইতে পারে, এবং এই সকল পেশেন্টদের ক্ষেত্রে আমরা সিপ্রোফ্লক্সাসিন অনেকদিন ধরে দিয়ে দিই, 4 থেকে 6 সপ্তাহ, অনেক লং ডিউরেশন ধরে। আচ্ছা, এখন সাইড ইফেক্টগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে সিপ্রোফ্লক্সাসিন বা এই যে কুইনোলন্স গ্রুপের ড্রাগগুলো এগুলার টেন্ডিনাইটিস করতে পারে। টেন্ডিনাইটিস মানে কি? এরা কোলাজেন সিনথেসিসকে যেহেতু ড্যামেজ করে, তাই স্পেশালি এল্ডারলি কর্টিকোস্টেরয়েড অনেকদিন ধরে নিতেছে যারা অ্যাথলিট, তাদের ক্ষেত্রে মোস্ট কমনলি অ্যাকেলিস যে টেন্ডন, অ্যাকেলিস যেটা থাকে আমাদের পায়ে, ওই ফুটের ওই জায়গায় পেছনের দিকে, সো ওই টেন্ডাকেলিসকে এফেক্ট করে, এবং ওই জায়গায় এরকম একটা ড্যামেজের কারণে কোলাজেন সিনথেসিসে ওই টেন্ডিনাইটিস বা টেন্ডন ইনফ্লামেশন করতে পারে, এবং টেন্ডন রাপচারও করতে পারে। আর জিআইটিকে সাবসেট করতে পারে, নওশিয়া, ভমিটিং, ডায়রিয়া এগুলা। পাশাপাশি সিএনএস এরা প্রবলেম করবে। সিএনএস ডিস্টার্বেন্স মানে হেডেক, ডিজিনেস, ইনসমনিয়া এগুলা, কারণ এরা গাবা রিসেপ্টরকে কিছুটা ইনহিবিট করে। আর ইসিজিতে এরা কিউটি ইন্টারভালকে প্রলং করতে পারে। কিউটি ইন্টারভালের যে টাইমটা সেটা নর্মালি যতটুকু থাকে তার থেকে বেশি বাড়াই দিবে। এরা ফটো সেন্সিটিভিটি করতে পারে, সানলাইটে স্কিন রিয়াকশন করতে পারে। মানে এটা আমরা জানলাম যে এই ড্রাগের কারণে এরকম হইতে পারে। পেরিফেরাল নিউরোপ্যাথিও করা পসিবল এই ড্রাগ দ্বারা। আচ্ছা, আর আরেকটি ইম্পর্টেন্ট কথা, হাইপার গ্লাইসেমিয়া করতে পারে। স্পেশালি গ্যাটিফ্লক্সাসিন যে ড্রাগটা আছে, এটা হচ্ছে হাইপার গ্লাইসেমিয়া করতে পারে। স্পেশালি যারা ডায়াবেটিক পেশেন্ট তাদেরকে তারা বেশি ডেঞ্জারাস। ওকে, এরপর আসো যে ফ্লুরোকুইনোলন্স গ্রোয়িং কার্টিলেজে ড্যামেজ করতে পারে এবং আর্থোপ্যাথি করতে পারে। এই জন্য আমরা 18 বছর নিচে কাউকে, চিলড্রেনদেরকে অবশ্যই এই ড্রাগ দিব না।
এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই জন্য 18 বছর বয়সে যে নিচে যায় তাদেরকে কখনোই রুটিনলি এই ড্রাগগুলো দেওয়া হয় না। আচ্ছা, কন্ট্রাইন্ডিকেশন কি আমরা প্রেগনেন্সিতেও দিই না, ল্যাকটেটিং মাদারদের দিই না, এবং 18 বছরের কম বয়সী চিলড্রেনদের দিই না। এই কথাগুলো একটু মাথায় রাখবা। হ্যাঁ, প্রেগনেন্সিতেও এটা কিন্তু দেওয়া একেবারে কন্ট্রাইন্ডিকেশন। প্রেগনেন্সিতে কন্ট্রাইন্ডিকেশন যদি একটা ড্রাগের নাম বলে সেটা কি সিপ্রোফ্লক্সাসিন, মাথায় রাখবা সবসময়। আচ্ছা, আর রেসপিরেটরি কুইনোলন্স নামে একটা টার্ম আছে। এটা মানে হচ্ছে রেসপিরেটরি কুইনোলন্স মানে কি বলতো, যেমন এই যে ধরো মক্সিফ্লোক্সাসিন, এটা আমরা খুব কমনলি কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া এই সকল ক্ষেত্রে আমরা ইউজ করি। বা অ্যাটিপিক্যাল অর্গানিজম দ্বারা যদি নিউমোনিয়া হয় সেক্ষেত্রে ইউজ করতে পারি। তার মানে মক্সিফ্লোক্সাসিন, জেমি, গ্যাটি, লেবো, এগুলোকে রেসপিরেটরি ফ্লুরোকুইনোস সেই কারণে বলা হয় কারণ এদের মানে অনেক ভালো গ্রাম পজিটিভ অ্যাক্টিভিটি থাকে, যেহেতু এরা লেটার জেনারেশনের এবং অ্যাটিপিক্যাল নিউমোনিয়ার বিরুদ্ধে কাজ করতে পারে। ক্যালামাইডে, মাইকোপ্লাজমা, লিজিওনেলা, লিজিওনেলা দ্বারা, লিজিওনেলা নিউমোফিলা, এটা দ্বারা যদি হয় সেটাকে আমরা লিজিওনিয়ার্স ডিজিজ ওই নিউমোনিয়াকে বলে। হাউএভার, এখন আসো যে যারা হচ্ছে থাকে না যে বদ্ধ রুমে এসির বাতাস খায়, তাদের ক্ষেত্রে এই লিজিওনেলা নিউমোফিলা দ্বারা নিউমোনিয়া হওয়ার চান্স থাকতে পারে। আর এফেক্টিভ অ্যান্ড ইউজড ইনক্রিজিংলি ফর ট্রিটমেন্ট, অর্থাৎ আমরা আপার এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের ট্রিটমেন্টে এই ড্রাগগুলো খুব কমনলি ইউজ করে থাকি। এই জন্য এই ড্রাগসগুলোকে আমরা বলি রেসপিরেটরি কুইনোলন্স, সে কথা একটু মাথায় রাখবা। আহ, আচ্ছা, কেন ন্যালিডিক্সিক অ্যাসিডের থেকে ফ্লুরোকুইনোলন্সগুলো বেশি ভালো কুইনোলন্সের মধ্যে? কারণ হচ্ছে স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি বেশি। ন্যালিডিক্সিক অ্যাসিডটা মূলত গ্রাম নেগেটিভের বিরুদ্ধে কাজ করতে পারতো, বাট এটা গ্রাম পজিটিভকে বেশি কাভার করতে পারে এবং গ্রাম নেগেটিভের বিরুদ্ধে কাজ তো করতে পারেই, পোটেন্সি বেশি। ফ্লুরোকুইনোলন্সগুলা রেজিস্ট্যান্স স্লোলি ডেভেলপ করবে, টলারেবিলিটি ভালো, এবং এদের কনসেন্ট্রেশন কম লাগে কাজ করতে। আমরা বলি মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন কম কম থাকে কিন্তু ভালো, এবং টিস্যু পেনিট্রেশন ভালো। যে কোনো অ্যান্টিবায়োটিকের টিস্যু পেনিট্রেশন ভালো হলে সেটা কিন্তু অবশ্যই ভালো, এই কথাটা একটু মাথায় কিন্তু রাখতে হবে। আচ্ছা, আর যে কোনো একটা ড্রাগে আমরা যদি বলি যে এই ড্রাগটাতে রেজিস্ট্যান্স হয়ে গেছে, সেই রেজিস্ট্যান্স কেন হইতে পারে? এটা মনে রাখবা যে ড্রাগ রেজিস্ট্যান্স নিয়ে তোমরা মাইক্রোবায়োলজিতে ভবিষ্যতে পড়বা, বাট এখানে মনে রাখবা যে ড্রাগ রেজিস্ট্যান্স কেন হয়। কারণ ধরো ডিএনএ জাইরাস যে এনজাইমটা থাকে, ওই এনজাইমটা তো কিসে আছে? এই অর্গানিজমটার মধ্যে আছে, একটা মাইক্রো অর্গানিজমের মধ্যে আছে। এইটাকে ইনহিবিট করেই তো কাজ করতেছে। কে কাজ করতেছে? এই ড্রাগগুলা। তাহলে ওই ব্যাকটেরিয়ার মধ্যে যে ডিএনএ জাইরাস এনজাইম থাকে, ওইটাকে মিউটেশন করে দিল এরা, এটা চেঞ্জ করে ফেললে তো আমার ড্রাগ আর এটাকে আইডেন্টিফাই করে ইনহিবিট করতে পারবে না। সো এইভাবে ড্রাগটা কাজ করতে পারবে না, অর্থাৎ রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। অথবা টোপোইসোমারেজ 4 যে এনজাইমটা আছে ওইটাকেও ইনহিবিট করতে পারে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলো। তারপরে ইফ্লাক্স পাম্প নামে একটা কথা আছে। ইফ্লাক্স মানে হচ্ছে ধরো ড্রাগটাকে বের করে দিবে, ড্রাগটাকে কাজ করতে দিবে না, ড্রাগটা ঢুকলো এটাকে আবার বের করে দিবে। আচ্ছা, এবং ব্যাকটেরিয়াল পারমিএবিলিটি, অর্থাৎ ব্যাকটেরিয়ার মধ্যে যে ড্রাগটা ঢুকবে সেই ঢোকার চান্সই তেমন একটা নাই, পারমিএবিলিটিকে রিডিউস করে দিছে। সো এইভাবেই কিন্তু ড্রাগ রেজিস্ট্যান্স ডেভেলপ করে। এগুলা অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করে, প্রফে আমাদের ভাইভাতে ওইদিকে জিজ্ঞেস করতো, আমাদের ভাইভাতে জিজ্ঞেস করছে অনেকেই যে কিভাবে ড্রাগ রেজিস্ট্যান্স হয়। যদিও এগুলো হয়তো বা তুমি ভালো করে ইম্পর্টেন্স দিয়ে পড়বা না, তুমি জাস্ট ড্রাগগুলো পড়ে গেছো, বাট এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু ধরা হয়। আর ইন্ডিকেশনগুলো ভেরি ইম্পর্টেন্ট, এগুলার যে কোন কোন জায়গায় ইউজ করা হয় ইন্ডিকেশনগুলো জানতে হবে। তোমার কন্ট্রাইন্ডিকেশন জানতে হবে। প্রেগনেন্সিতে ইউজ করা যাবে না, কেন? কারণ ফিটাল যে কেন প্রেগনেন্সিতে আমি ইউজ করবো না, কারণ হচ্ছে ফিটাল কার্টিলেজ টক্সিসিটি করতে পারে, এটা একটা বিষয়। এবং চিলড্রেনদের অ্যাভয়েড করা হয়, কারণ চিলড্রেনদের ক্ষেত্রে কার্টিলেজ ড্যামেজ করতে পারে, কার্টিলেজ রাপচার করতে পারে। আমরা মাইসথেনিয়া গ্রেভিস নামে একটা ডিজিজ ওইখানে ইউজ করি না, কারণ এরা মাসেল উইকনেসকে ওর্স করতে পারে। আর আমরা ইউজুয়ালি অ্যান্টাসিড যে ড্রাগ, হ্যাঁ, এই জন্য অ্যান্টাসিড ড্রাগগুলোকে আমরা ফ্লুরোকুইনোলস ড্রাগের সাথে ইউজুয়ালি দিই না, ম্যাগনেসিয়াম বা অ্যালুমিনিয়াম কন্টেনিং যে অ্যান্টাসিড ড্রাগ, কারণ এগুলো দেখা যায় যে অ্যাবজর্পশন কমাই দিতে পারে। এই জন্য আমরা বলি যে অ্যাটলিস্ট অ্যান্টাসিড ড্রাগ যদি কেউ নেয় ফ্লুরোকুইনোলস অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে বা 4 থেকে 6 ঘন্টা পরে নিতে হবে। এই কথাটা ইম্পর্টেন্ট, এটা একটু জানতে পারো।